ভিডিও শুরু করার আগে একটা ছোট কথা বলি। এই ভিডিওগুলো আমি খুব সময় নিয়ে বানাচ্ছি, আর পাশাপাশি আমি নিজেও নিটের জন্য পড়াশোনা করছি। তাই তোমাদের কাছে একটা অনুরোধ, ক্লাসটা পুরোটা দেখবে। যদি একটু উপকারে আসে তাহলে একটা লাইক দেবে, আর নিচে কমেন্টে তোমার মতামত লিখবে। বিশ্বাস করো, তোমাদের এই সাপোর্টটাই আমার কনফিডেন্স অনেক বাড়িয়ে দেয়, আর সেই কনফিডেন্স থেকেই আমি আরও ভালো ক্লাস দিতে পারি। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি একটা শর্ট নোট দিয়েছি। এটা বিশেষ করে রিভিশনের জন্য বানানো। যদি পারো, শর্ট নোটটা প্রিন্ট আউট করে নেবে বা খাতায় লিখে রাখবে। পরীক্ষার আগে এটা তোমার খুব কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লেখো, আর এমন ক্লাস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই স্পেশাল মাস্টার ক্লাসে। আজ আমরা ভৌতবিজ্ঞানের এমন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব যেটা শুনলেই অনেকের বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। ঠিক ধরেছ, রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশনস। কিন্তু আমি কথা দিচ্ছি, আজ ভয় পাওয়ার দিন শেষ। চলো সবাই মিলে এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ককে একদম জলের মতো সোজা করে ফেলি। দেখো, প্রথমেই স্ক্রিনের এই কথাটা মন দিয়ে পড়ো। মাধ্যমিক পরীক্ষা কিন্তু দরজায় কড়া নাড়ছে, আর এই সময়টায় একটু টেনশন, একটু ভয়, এগুলো হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু ভয় পেয়ে বসে থাকলে তো চলবে না, তাই না? এখন শুধু পড়ার সময়, নিজেকে তৈরি করার সময়। আজ থেকে, এই মুহূর্ত থেকে যদি প্রতিদিন অল্প অল্প করেও পড়াটা চালিয়ে যাও, তাহলে ভালো রেজাল্ট আসবেই। আর আজকের এই ক্লাসটা সেই প্রস্তুতিরই একটা খুব জরুরি ধাপ। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, যেই চ্যাপ্টারটাই কেন এত ইম্পর্ট্যান্ট? প্রথম কারণ, এখান থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসবেই, মানে নম্বরটা একদম বাধা। শুধু তাই নয়, ২ নম্বর, ৩ নম্বর, এমনকি ৫ নম্বরের বড় প্রশ্ন কিন্তু এখান থেকেই আসে। দ্বিতীয়ত, এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো ফিজিক্যাল সায়েন্সের অন্য অনেক চ্যাপ্টার বুঝতে সাহায্য করে। আর সবথেকে বড় কথা কি জানো, যাদের অঙ্ক দেখলেই ভয় লাগে, তাদের জন্য এটা একটা গোল্ডেন চান্স। কারণ এখানকার অঙ্কগুলো কয়েকটা সহজ নিয়ম জানলেই মিলে যায়। আজ আমরা সেই নিয়মগুলোই শিখব। আর হ্যাঁ, শুরু করার আগে একজনকে স্পেশালি কিছু বলতে চাই। দীপদাস, তোমার কমেন্টটা আমি পড়েছি। তুমি লিখেছিলে যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমার কাছে দুঃস্বপ্নের মতো লাগে। তোমায় বলছি, বিশ্বাস করো, আজকের এই ক্লাসটা আমি সাজিয়েছি শুধু তোমার ওই ভয়টাকেই মাথায় রেখে। আমি কথা দিচ্ছি, প্রত্যেকটা স্টেপ এমনভাবে ভেঙে ভেঙে দেখাবো যে ক্লাস শেষে তোমার আর কোনো ডাউট থাকবে না। তাহলে চলো এক ঝলকে দেখে নিই আজকে আমরা কি করতে চলেছি। আমরা একদম বেসিক থেকে শুরু করে ভিতটা পাকা করব, মানে রাসায়নিক সমীকরণ আর ভরের সংরক্ষণ সূত্রটা বুঝব। তারপর আস্তে আস্তে সব ধরনের অঙ্ক, মানে ভর আর আয়তন ভিত্তিক গণনা শিখব। এরপর আমরা মোল আর বাষ্প ঘনত্বের কনসেপ্টটাও ক্লিয়ার করব। আর একদম শেষে থাকবে পরীক্ষার আসল কৌশল, মানে কিভাবে লিখলে পুরো নম্বর পাওয়া যায়। ওকে, লেটস স্টার্ট। যে কোনো বড় বিল্ডিং বানাতে গেলে কি লাগে? একটা মজবুত ফাউন্ডেশন, তাই তো? অঙ্কের ব্যাপারটাও ঠিক সেরকম। তাই চলো আগে আমরা রাসায়নিক সমীকরণ আর ভরের সংরক্ষণ সূত্রের ভিতটা একদম পাকা করে নিই। একবার এটা হয়ে গেলে দেখবে অঙ্কগুলো নিজে থেকেই সহজ হয়ে যাবে। আচ্ছা, এই ছবিটা একটু মন দিয়ে দেখো। এটা একটা রাসায়নিক সমীকরণ। একদম সহজ করে ভাবো, এর দুটো পার্ট আছে। এই যে অ্যারোটা দেখছো, তার বাম দিকে যারা আছে, এখানে মিথেন আর অক্সিজেন, এদের বলা হয় বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্টস। মানে এরা হলো প্লেয়ার, যারা মাঠে খেলতে নামছে। আর খেলার শেষে, মানে বিক্রিয়ার শেষে, অ্যারোর ডানদিকে যারা তৈরি হচ্ছে, এখানে কার্বন ডাই অক্সাইড আর জল, তাদের বলা হয় বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্টস। সিম্পল, তাই না? এবার আসি সবথেকে ইম্পর্ট্যান্ট কনসেপ্টে, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন বা সমতাবদ্ধ রাসায়নিক সমীকরণ। আচ্ছা, তোমরা লেগো ব্লক নিয়ে খেলেছ তো? ভাবো, তোমার কাছে 10টা লাল ব্লক আর 5টা নীল ব্লক আছে। তুমি ওগুলো দিয়ে একটা গাড়ি বানালে, তারপর সেটা ভেঙে একটা বাড়ি বানালে। যাই বানাও না কেন, দিনের শেষে তোমার কাছে ওই 10টা লাল আর 5টা নীল ব্লকই থাকবে, তাই না? একটাও তো হাওয়া হয়ে যাবে না, বা নতুন করে তৈরি হবে না। রাসায়নিক বিক্রিয়াও একদম তাই। পরমাণুগুলো শুধু নিজেদের মধ্যে পার্টনার বদলে নতুন করে সেজেগুজে নেয়। মানে অ্যারো চিহ্নের বাম দিকে যে মৌলের যতগুলো অ্যাটম থাকবে, ডান দিকও ঠিক ততগুলোই থাকতে হবে। ব্যালেন্সটা মিলতেই হবে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে কি হচ্ছে? দুটো ম্যাগনেসিয়াম অ্যাটম একটা অক্সিজেন মলিকিউলের সাথে বিক্রিয়া করছে, আর তৈরি হচ্ছে দুটো ম্যাগনেসিয়াম অক্সাইড মলিকিউল। এবার চলো গুণে দেখি। বাম দিকে কটা ম্যাগনেসিয়াম? দুটো। ডান দিকে? দুটো। মিলে গেল। এবার অক্সিজেন। বাম দিকে দুটো, ডান দিকে?
এই দেখো, দুটো এমজিওতে দুটো অক্সিজেন, এটাও মিলে গেল। তার মানে কিচ্ছু হারায়নি, কিচ্ছু নতুন আসেনি। বিক্রিয়ার আগে মোট যা ভর ছিল পরেও তাই আছে। এটাই হলো ভরের সংরক্ষণ সূত্র। আর মনে রাখবে, যে কোনো অঙ্ক করার প্রথম শর্তই হলো এই রকম একটা ব্যালেন্সড ইকুয়েশন। অনেক থিওরি হলো, তাই না? এবার চলো আসল জিনিসে নামা যাক, অঙ্ক। আর একদম চিন্তা করো না, আমি তোমাদের এমন একটা 4 স্টেপ ম্যাজিক ফর্মুলা দেব যেটা দিয়ে এই চ্যাপ্টারের সব ভর সংক্রান্ত অঙ্ক একদম নিমেষে হয়ে যাবে। চলো শুরু করা যাক ভর গণনা দিয়ে। এই যে স্ক্রিনে দেখো, এটাই আমাদের ব্রহ্মাস্ত্র। স্রেফ এই 4টে স্টেপ, এই 4টে ধাপ যদি মাথায় ঢুকিয়ে নিতে পারো, কোনো অঙ্ক আটকাতে পারবে না। স্টেপ 1, আগে সমীকরণটা লেখো আর ব্যালেন্স করতে ভুলবে না। স্টেপ 2, প্রশ্নে কি দেওয়া আছে আর কি বের করতে হবে সেটা মার্ক করো। স্টেপ 3, সমীকরণ থেকে ওই পদার্থগুলোর আণবিক ভর ক্যালকুলেট করো। আর ফাইনাল স্টেপ, স্টেপ 4, ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড লাগিয়ে দাও। ব্যাস, কেল্লা ফতে। চলো একটা অঙ্ক করে দেখি এটা কিভাবে কাজ করে। ওকে, আমাদের ফার্স্ট প্রবলেম, মন দিয়ে শোনো সবাই। প্রশ্নটা হলো 5 গ্রাম কার্বনকে যদি বাতাসে পুরোপুরি পোড়ানো হয় তাহলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। ধরে নাও কার্বনের অ্যাটমিক মাস 12 আর অক্সিজেনের 16। চলো আমাদের ওই 4 ধাপের ফর্মুলাটা অ্যাপ্লাই করি। স্টেপ 1, সমীকরণ লেখা। এখানে কি হচ্ছে? কার্বনকে পোড়ানো হচ্ছে। পোড়ানো মানেই অক্সিজেনের সাথে বিক্রিয়া। তাহলে C+O2 gives CO2। এটা কি ব্যালেন্সড? হ্যাঁ, বাম দিকে একটা কার্বন, দুটো অক্সিজেন, ডান দিকেও তাই। পারফেক্ট। এবার স্টেপ 2, কি দেওয়া আছে আর কি বের করতে হবে? দেওয়া আছে 5 গ্রাম কার্বন আর বের করতে হবে CO2 এর ভর। চলো এটাও মার্ক করে নিই। এবার আসছে স্টেপ 3, আর এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সমীকরণ থেকে এদের আণবিক ভরগুলো বের করতে হবে। কার্বনের জন্য তো দেওয়া আছে 12, আর CO2 এর জন্য একটা কার্বন মানে 12 আর দুটো অক্সিজেন মানে 16 × 2 মানে 32। তাহলে টোটাল হলো 12 + 32 মানে 44। ব্যাস, আমাদের দরকারি দুটো নম্বর পেয়ে গেছি, 12 আর 44। এবার ফাইনাল স্টেপ, ঐকিক নিয়ম। আচ্ছা, সমীকরণটা আমাদের কি ইনফরমেশন দিচ্ছে? ও বলছে যে 12 গ্রাম কার্বন পোড়ালে 44 গ্রাম CO2 পাওয়া যায়। এটাই হলো আমাদের রেফারেন্স। তাহলে 12 গ্রামের জন্য যদি 44 গ্রাম হয়, 1 গ্রামের জন্য কত হবে? সিম্পল, 44/12। আর আমাদের প্রশ্নে আছে 5 গ্রাম কার্বন, তাহলে উত্তর হবে 44/12 × 5। ক্যালকুলেট করে দেখো, অ্যান্সার আসছে 18.33 গ্রাম। দেখলে ওই 4টে স্টেপে কি সুন্দরভাবে অঙ্কটা হয়ে গেল। বেশ, ভর গণনা তো আমরা শিখে গেলাম, কিন্তু সব সময় তো ভর নিয়ে অঙ্ক আসে না, তাই না? অনেক সময় গ্যাসের আয়তন নিয়েও প্রশ্ন আসে। আর গ্যাসের আয়তনের কথা আসলেই একটা টার্ম মাথায় রাখতেই হবে, সেটা হলো এসটিপি, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এখন এর ডেফিনেশন তো তোমরা জানোই, কিন্তু আসল যে জিনিসটা মাথায় একদম গেঁথে নিতে হবে সেটা হলো এই ম্যাজিক নম্বরটা, 22.4 লিটার। এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন হয় 22.4 লিটার। এই নম্বরটা ভুললে কিন্তু চলবে না। যখনই ভর আর আয়তন মেশানো অঙ্ক আসবে, এই 22.4ই আমাদের হিরো। এই যে একটু আগেই আমি মোল শব্দটা বললাম। আচ্ছা, এই মোল জিনিসটা আসলে কি? ঘাবড়ানোর কিছু নেই, এটা খুবই সহজ একটা ব্যাপার। ধরো আমরা যেমন 1 ডজন বলতে 12টা জিনিস বুঝি, বা 1 হালি বলতে 4টে, কেমিস্ট্রা ঠিক সেরকমই অ্যাটম বা মলিকিউল গোনার জন্য একটা ইউনিট ব্যবহার করে। সেটারই নাম হলো মোল। চলো এই মোলের কনসেপ্টটা একদম ক্লিয়ার করে নিই, সাথে বাষ্প ঘনত্ব দেখে নেব। এর ডেফিনেশনটা কিন্তু একদম সোজা। যে কোনো এলিমেন্ট বা কম্পাউন্ডের অ্যাটমিক বা মলিকিউলার মাসটাকে যদি আমরা গ্রাম ইউনিটে বলি, তাহলে যে অ্যামাউন্টটা হয় সেটাই হলো 1 মোল। যেমন ধরো জলের H2O মলিকিউলার মাস কত? 18। তাহলে 18 গ্রাম জল মানেই হলো 1 মোল জল। আমরা একটু আগে CO2 এর মলিকিউলার মাস বের করলাম 44। তার মানে 44 গ্রাম CO2 মানেই হলো 1 মোল CO2। বুঝলে ব্যাপারটা? মোল আসলে কঠিন কিছু নয়, জাস্ট মলিকিউলার মাসের গ্রাম ভার্সন। এখন প্রশ্ন হলো, আচ্ছা এই 1 মোলের মধ্যে ঠিক কটা অ্যাটম বা মলিকিউল থাকে? এই সংখ্যাটা বের করেছিলেন বিজ্ঞানী অ্যাভোগাড্রো, আর সংখ্যাটা হলো 6.022 × 10^3। ভাবো একবার, এটা কত বড় একটা সংখ্যা। 6-এর পরে আরও 23টা শূন্য। তোমাদের একটা আইডিয়া দিই, যদি তোমাদের কাছে 1 মোল 1 টাকার কয়েন থাকে আর তোমরা সেটা সারা পৃথিবীর সব মানুষের মধ্যে সমানভাবে ভাগ করে দাও, তাহলেও প্রত্যেকের ভাগে কয়েক লক্ষ কোটি টাকা পড়বে। ভাবা যায়? কেমিস্ট্রিতে আমরা এতটাই বিশাল সংখ্যা নিয়ে ডিল করি। চলো এই নতুন কনসেপ্টটা দিয়ে একটা অঙ্ক করে ফেলি, তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। প্রশ্নটা দেখো, 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে CO2 ঠিক কতগুলো মলিকিউল আছে? সমাধানটা একদম সোজা, চলো একসাথে ভাবি।
আমাদের হাতে আছে 11 গ্রাম CO2। আচ্ছা, মলিকিউলের সংখ্যা তো আর সরাসরি গ্রাম থেকে বের করা যায় না, ওটা বের করতে হয় মোল থেকে। তাহলে আমাদের প্রথম কাজ কি? এই 11 গ্রামকে মোলে কনভার্ট করা। আচ্ছা, আমরা কি জানি? CO2 এর মলিকিউলার মাস হল 44, তার মানে 44 গ্রাম CO2 মানে 1 মোল। তাহলে 11 গ্রাম মানে কত মোল হবে? 44-এর 4 ভাগের 1 ভাগ, তাই তো? মানে 0.25 মোল। কাজ প্রায় শেষ। এবার ভাবো, 1 মোলে যদি 6.022 x × 10⁻23টা মলিকিউল থাকে, তাহলে 0.25 মোলে কটা থাকবে? সিম্পল, ওই বড় সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করে দাও। ক্যালকুলেট করলেই উত্তর আসবে 1.505 × 10⁻23। দেখলে তো, কনসেপ্টটা জানা থাকলে অঙ্কটা আসলে কিছুই না। বেশ, আমরা তাহলে বেসিক কনসেপ্ট আর সেগুলোর অঙ্ক করা শিখে গেলাম। এবার চলো গিয়ারটা একটু চেঞ্জ করি, কারণ পরীক্ষায় তো আর সবসময় সোজাসাপটা প্রশ্ন আসে না। অনেক সময় 2-3টে কনসেপ্ট মিলিয়ে দেয়। আমরা এখন সেই ধরনের কিছু মিক্সড প্রবলেম দেখব, আর তার সাথে শিখব পরীক্ষার কিছু আসল কৌশল, মানে কিভাবে লিখলে একটা নম্বরও কাটা যাবে না। কারণ শুধু অঙ্কটা পারলেই হবে না, খাতায় ঠিকভাবে প্রেজেন্ট করাটাও একটা আর্ট। পরীক্ষার হলের জন্য কয়েকটা টিপস দিই, এগুলো মাথায় রেখো। MCQ এর জন্য অনেক সময় দেখবে সঠিক উত্তরটা খুঁজে পাচ্ছ না, তখন উল্টো দিক থেকে ভাববে, মানে কোনগুলো ভুল উত্তর সেগুলোকে আগে বাদ দিয়ে দাও, দেখবে সঠিকটা বেরিয়ে আসবে। 2 বা 3 নম্বরের প্রশ্নের জন্য স্টেপ বাই স্টেপ লিখবে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট হলো ইউনিট বা একক লেখা, ওটা ভুললে কিন্তু নম্বর কাটা যাবেই। আর 5 নম্বরের বড় অঙ্কের জন্য প্রেজেন্টেশনটাই সব, সুন্দর করে সমীকরণ, ক্যালকুলেশন আর ফাইনাল উত্তরটা একটা বক্স করে দেবে। মনে রাখবে, এখানে প্রত্যেকটা স্টেপের জন্য নম্বর থাকে। আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যা যা শিখলাম, এবার সেই সব অস্ত্রগুলোকে একসাথে ব্যবহার করার সময়। চলো, মাধ্যমিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা 5 নম্বরের প্রশ্ন আমরা এখন একসাথে সলভ করি। দীপদাস, তুমিও কিন্তু খুব মন দিয়ে দেখো। এই অঙ্কটা করতেই পারলেই দেখবে কনফিডেন্স একদম তুঙ্গে চলে যাবে, আর পুরো চ্যাপ্টারটা একবার রিভাইজও হয়ে যাবে। ওকে, এই হলো আমাদের ফাইনাল চ্যালেঞ্জ। প্রশ্নটা হলো 40 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বা CaCO3 এর সাথে অতিরিক্ত লঘু HCl এর বিক্রিয়ায় STP-তে কত আয়তনের CO2 তৈরি হবে? এটা একটা দারুণ প্রশ্ন, কারণ এখানে দেখো ভর 40 গ্রাম থেকে আয়তন বের করতে বলেছে, মানে আমাদের দুটো কনসেপ্টই একসাথে কাজে লাগাতে হবে। তাহলে রেডি তো ফাইনাল বস ব্যাটলের জন্য? চলো শুরু করা যাক। স্টেপ 1, সবথেকে ক্রুশিয়াল স্টেপ, ব্যালেন্সড ইকুয়েশন। ক্যালসিয়াম কার্বনেট আর HCl এর বিক্রিয়ায় তৈরি হয় ক্যালসিয়াম ক্লোরাইড, জল আর আমাদের হিরো CO2। ব্যালেন্স করে লিখলে দাঁড়াবে CaCO3 প্লাস 2HCl ইজ ইকুয়াল টু CaCl2 প্লাস H2O প্লাস CO2। এটা ঠিকঠাক লিখতে পারলেই অর্ধেক নম্বর পকেটে। এবার স্টেপ 2, আমাদের দরকার কাকে কাকে? CaCO3 আর CO2কে। বাকিদের নিয়ে এখন ভাবার দরকার নেই। চলো CaCO3 এর মলিকুলার মাস বের করি। ক্যালসিয়াম 40, কার্বন 12 আর 3টে অক্সিজেন মিলে 48, যোগ করলে হয় 100 গ্রাম। আর CO2? ওটা তো গ্যাস, আর প্রশ্নে বলা আছে STP, মানে আমাদের ম্যাজিক নম্বরটা লাগবে 22.4 লিটার। এবার আমাদের ফাইনাল স্টেপ, ঐকিক নিয়ম। সমীকরণটা আমাদের কি বলছে? ও বলছে 100 গ্রাম CaCO3 থেকে 22.4 লিটার CO2 পাওয়া যায়। এটাই আমাদের সূত্র। তাহলে 100 গ্রামের জন্য যদি 22.4 লিটার হয়, আমাদের প্রশ্নে দেওয়া 40 গ্রামের জন্য কত হবে? ঐকিক নিয়মটা দেখো, 22.4/100 × 40। ক্যালকুলেট করলেই দেখবে উত্তর আসছে 8.96 লিটার। ব্যাস, প্রবলেম সলভড, আমরা জিতে গেছি। আমরা একদম শেষে চলে এসেছি। দীপদাস, আমি সরাসরি তোমাকেই জিজ্ঞাসা করছি আর তোমার সাথে সাথে বাকিদেরও। এখন বলো, চ্যাপ্টারটা কি এখনও দুঃস্বপ্নের মতো লাগছে? অঙ্কগুলোকে কি এখনও ভয় লাগছে? আমি মন থেকে বিশ্বাস করি আজকের ক্লাসের পর তোমাদের কনফিডেন্স অনেক বেড়েছে, আর তোমরা এখন এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক করতে পারবে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু ভুললে চলবে না। আজকে তোমরা কনসেপ্ট বুঝলে, নিয়ম শিখলে, কিন্তু আসল দক্ষতা আসবে প্র্যাকটিস থেকে। ক্রিকেটে যেমন নেট প্র্যাকটিস ছাড়া ম্যাচ জেতা যায় না, অঙ্কেও ঠিক তাই। যত বেশি প্র্যাকটিস করবে, পরীক্ষার হলে তত স্পিড বাড়বে আর ভুল হওয়ার চান্সও কমবে। তাই আজ থেকেই বই আর টেস্ট পেপার নিয়ে বসে পড়ো। যাই হোক, আজকের ক্লাসটা যদি তোমাদের এতটুকু সাহায্য করে থাকে, যদি ভয়টা একটুও কমে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে আমাকে জানিও। আর এখনও যদি কোনো নির্দিষ্ট অঙ্ক নিয়ে সমস্যা থাকে, সেটা নিজে কমেন্টে লেখো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, তোমার বন্ধুদের সাথেও ক্লাসটা শেয়ার করো, যাতে ওরাও ভয়টা কাটাতে পারে। চলো, আজ এই পর্যন্তই। সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।